আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর, এটিইও, বিসিএস প্রিলি, এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমি একটা স্পেশাল ভিডিও হিসেবে এটাকে আপলোড করছি। ভিডিওটা একটু বড় হবে এবং অবশ্যই আপনারা যারা সিরিয়াস রয়েছেন চাকরির পরীক্ষায় ভালো করতে চান, একটা চাকরি আপনার অবশ্যই দরকার, তারা খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো তুলে রাখবেন। আমি আশা করছি এখান থেকে আপনারা বেশ কিছু অঙ্ক সরাসরি কমন পেয়ে যাবেন এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমি কিন্তু এই যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি অঙ্ক আসে সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই শর্টকাট এবং ডিটেলস মেথড দুটোই আমার কাছে শিখতে পারবেন। তো ভিডিওর একটা পর্যায়ে আমি বেশ কিছু কথা বলবো আপনাদেরকে গণিত নিয়ে, সেগুলো আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা কিন্তু দেখতে থাকেন। তো দেখেন, শুরুতে আমরা ধারাবাহিকভাবে এখানে সাজিয়ে রেখেছি। তো স্পেশালি এই ভিডিওটা কিন্তু এটিইও এবং খাদ্য অধিদপ্তর এই দুটোকে ফোকাস করে তৈরি করা হয়েছে, যেহেতু এই দুটোর পরীক্ষা সামনেই রয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে বিসিএস প্রাইমারি নিবন্ধন রয়েছে এগুলোর জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত পরীক্ষার এখানে যেগুলো রয়েছে এগুলোর সিলেবাস আমি দেখেই একসাথে কম্বাইন করে কিন্তু এই 20টা চ্যাপ্টার থেকে মোটামুটি আজকে কমপক্ষে 20টা অঙ্ক করাবো। এর অনেক বেশিও থাকতে পারে, তবে কমপক্ষে আমি করাই দিব 20টা অঙ্ক। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো শুরুতেই আমি ঐকিক নিয়মের একটা অঙ্ক দিয়ে শুরু করতে চাই, কেননা ঐকিক নিয়ম আপনারা অনেকেই বুঝতে সমস্যা করে ফেলেন। সহজ অঙ্কগুলো তো পারেন, কিন্তু একটু কঠিন দিলেই আপনারা করতে পারেন না। তো আমি সেরকম কিছু গুরুত্বপূর্ণ এবং কঠিন অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, আমি একটু বক্স করে দিচ্ছি অঙ্কটাকে। এই যে 9 নম্বর অঙ্কটা, আজকে আমি এটা দিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করছি। কেন করছি তার কারণ রিসেন্ট টাইমে এই ধাঁচের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বেশি আসতে দেখা যাচ্ছে। তো আসেন আমরা অঙ্কটা শুরুতে পড়ি। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো এটা করার জন্য আপনাদের শুরুতে কি বের করতে বলেছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। আমি কিন্তু ঐকিক নিয়মের অঙ্কগুলো করার জন্য প্রসেস আপনাদেরকে দেখিয়েছি এর আগেই, যে যেটা বের করতে বলে সেটার নিচে শুরুতে আপনারা হোয়াট চিহ্ন দিয়ে দিবেন। দিন বের করতে বলেছে। এবারে প্রথম লাইনটা দেখেন, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। তো এই যে প্রথম যে কন্ডিশনটা আছে, এই প্রথম কন্ডিশনটাতে আপনাদের একটু খেয়াল করতে হবে যে দিন কোন দিকে আছে। যেহেতু দিন বের করতে বলেছে, দিন আছে ডান দিকে। যদি ডান দিকে থাকে তাহলে লাইনটা যেভাবে আছে বাম দিকে জন এবং ডান দিকে দিন সেভাবেই রাখবো। আর যদি না থাকে সেটা, তাহলে আমরা এটাকে উল্টায় নিব। এটা প্রথমে খেয়াল করতে হবে। এবার দ্বিতীয় কথা, যেহেতু এই অঙ্কে বলেছে যে 5 দিন পর আরো 10 জন ছাত্র এসেছে, তাহলে বলেন তো দেখি দিন বাকি কত আছে। তাহলে আমরা বলতে পারি দিন বাকি। তাহলে দিন বাকি আছে আমাদের, এখানে 30 ছিল আর এখানে আছে 5, তাহলে 30 থেকে 5 আমাদের মাইনাস করতে হবে শুরুতে। তাহলে দিন বাকি আছে আর 25 দিন। এটা কিন্তু শুরুতে আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এবার বলেছে আরো 10 জন ছাত্র এসেছে, তাহলে আমাদের মোট ছাত্র এখন কত। তাহলে আমাদের মোট ছাত্র হয়েছে, আগে ছিল 40, এখন 10। তাহলে 40 যোগ 10 ইকুয়াল কত, 50 জন। তাহলে দিন বাকি 25 আর মোট ছাত্র এখন 50। তাহলে এই দুটোকে ফোকাস করেই আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। এখন আসেন, আমরা আমাদের সাজানোটাই প্রবলেম, আমরা সাজাতে পারি না। তো এই সাজানোটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। সেটা হলো, যেহেতু 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল এবং 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তার এখন কি খাবার আর 30 দিনের আছে? কখনোই না। এখন খাবার আছে কিন্তু আর মাত্র 25 দিনের। তাহলে আমরা বলতে পারি 40 জনের খাবার আছে 25 দিনের। তাহলে এটা আমরা লিখব যে 40 জনের খাবার আছে কত দিনের, 25 দিনের। এটা আমরা লিখে ফেলবো। তাহলে এবার বলেন তো দেখি একজনের খাবার আছে কত দিনের। তাহলে তো আপনারা জানেন যে ঐকিক নিয়মে বেশি বোঝালে গুণ হয় আর কম বোঝালে ভাগ হয়, এটা নিশ্চয়ই বোঝেন। তাহলে 40 জনের খাবার যদি 25 দিনের থাকে, একজনের খাবার থাকবে বেশি দিনের। তাহলে বেশি মানে গুণ, তাহলে 25 আর 40 আমরা গুণ করে দিলাম, বাস হয়ে গেল। এবার আসেন, বলেছে আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে আরো 10 জন এসেছে, মোট ছাত্র কত এখন 50। তাহলে এবার আসেন 50 জনের খাবার আছে। তাহলে বলেন তো একজনের যেহেতু
এত দিনের, তাহলে এবার 50 জনের কম দিনের থাকবে, তাহলে কম মানেই ভাগ। তাহলে আমরা পরের লাইনটা এইভাবে লিখবো, উপরে 25 গুণন 40, তার নিচে আমরা কত দিয়ে দিব, 50 দিয়ে দিব। জাস্ট এইভাবে আমাদের কিন্তু জিনিসটা দিতে হবে। তাহলে 25 দুগুণ 50, 2 দ্বারা 40কে কাটলে 20 দুগুণ 40। তাহলে বলেন তো কত দিনের খাবার আছে, 20 দিনের। তো এই যে আমি অঙ্কটা করালাম, নিশ্চয়ই অঙ্কটাতে বেশ কয়েকটা জায়গায় আপনার খটকা লেগেছে। সেটা হচ্ছে যে এই যে 30 দিন, এটা সরাসরি না লিখে আমি এখানে 25 দিন লিখেছি। দেখেন 40 জনের খাবার আছে 25 দিনের, এটা কেন লিখেছি? এই জায়গায় কিন্তু আপনাদের প্রবলেম হয়। সেটার মূল কারণ হচ্ছে আমরা যখন এই অঙ্কটা করছি তখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন আপনারা, যে কোনো ছাত্রাবাসায় 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর, আচ্ছা বলেন তো দেখি, এই 5 দিনের খাবার অলরেডি শেষ হয়ে গেছে কিনা? তার মানে 40 জন ছাত্র 5 দিন পুরো দমে খাবার খেয়েছে, আর এখন খাবার কিন্তু আছে 25 দিনের। এখন কিন্তু আর 30 দিনের খাবার ওই ছাত্রাবাসে নেই, এখন আর 25 দিনের খাবার আছে। ওই জন্য এই দুটো কেটে দিয়ে আমরা লিখব যে এখন 40 জনের খাবার আছে 25 দিনের। খুবই সুন্দর কথা। তাহলে আমরা যদি শর্টকাট মেথডে পরীক্ষার হলে চিন্তা করি, প্রথমে এই জিনিসটা কেটে দিয়ে এখানে লিখব, আর জানি যে জন আর দিন ঐকিক নিয়মে থাকলে যদি প্রথম কন্ডিশনে থাকে তাহলে সেটা গুণ হয়। তাহলে জন আর দিন গুণ মানে 40 আর 25 গুণ, আর পরে যেটা আছে সেটা দ্বারা ভাগ হবে। তাহলে আরো 10 জন আসা মানে কি, আগে ছিল 40, এখন এই 10, তার মানে 50, তাহলে দিয়ে দিলাম 50। এই যে দুটো জিনিসই প্রবলেম, এই কারণে কিন্তু অঙ্কগুলো প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, হচ্ছে অনেক পরীক্ষায়, এটিইও বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, অনেক পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায় এই ধাঁচটা। তাহলে কাটাকাটি করলে 25 দুগুণ 50 আর 20 দুগুণ 40, সেটা তো বুঝতেই পেরেছেন এখানে যখন কাটাকাটি করেছি। তো আমি কিন্তু একটু ডিটেলস শুরুর দিকের অঙ্কগুলো করাচ্ছি, আস্তে আস্তে একটু স্পিড বাড়াবো। আপনারাও মনোযোগের সাথে অঙ্কগুলো দেখতে থাকেন এবং অঙ্কগুলো অবশ্যই কিন্তু খাতায় তুলে রাখবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো যেহেতু, দুঃখিত, তো আমি মুছে দেই, যেহেতু নিচের দিকে একটা অঙ্ক আছে, খেয়াল করে দেখেন যে যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময় কত সের ছোলা খাবে। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এখানে অ্যান্সার কিন্তু দেয়াই রয়েছে 50 সের। এখন এটা সাজাবেন আপনারা কিভাবে দেখেন, ঐকিক নিয়মের আমি মানে যেহেতু এসেছে এই অঙ্কটা, যেহেতু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটাতে আপনারা বলেন দেখি কি বের করতে বলেছে। 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে, তার মানে কত সের ছোলা খাবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, যে কত সের, তার মানে কত সের এটা বের করতে হবে। তাহলে শুরুতে আমরা এটার নিচে একটা হোয়াট চিহ্ন দিয়ে দিলাম যে এটাকে আমরা বের করব। এটা যদি আপনারা আইডেন্টিফাই করতে না পারেন তাহলে অ্যান্সারগুলো দেখবেন আপনারা। এই যে দেখেন কি বের করতে বলেছে, অ্যান্সার থেকে আপনারা একটা ধারণা পাবেন। এখানে দেখেন দিন দিন দিন, তার মানে দিন বের করতে বলেছে, সেটা আমরা বুঝতেই পারছি শুরুতে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু কত সের, এর নিচে হোয়াট চিহ্ন, এবার আমরা প্রথম লাইনটা খেয়াল করব। তো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে এই পর্যন্ত, মানে প্রথম কন্ডিশনটুকু মার্ক করবেন। এরপরে বলা হচ্ছে তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে। আচ্ছা বলেন দেখি, তাহলে এই কত সের সেটা আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে কত সের মানে 6টি ঘোড়া 4 দিনে 30 সের, হ্যাঁ 30 সের এটা ডান দিকে আছে, তাহলে যা আছে আমরা তাই রাখবো। আমরা এখানে লিখছি যে 6টি ঘোড়া 4 দিনে হচ্ছে খাবার খায় 30 সের, মানে ছোলা খায় 30 সের। মাঝখানের কথাগুলো আমি লিখলাম না, ইকুয়াল দিয়ে 30 সের। এবার আসেন, তাহলে আমরা কি করব, ঐকিক নিয়ম মানেই তো একে কনভার্ট করা। তাহলে 6টি ঘোড়ার জায়গায় যদি 1টি ঘোড়া খায়, তাহলে বলেন তো দেখি সের মানে ছোলা কম লাগবে নাকি বেশি লাগবে? তাহলে একটা ঘোড়া খাইলে তো ছোলা কম লাগবে, তাই না? তাহলে আমি কি বলেছি, ঐকিক নিয়মে বেশি বুঝালে গুণ হবে আর কম বুঝালে ভাগ হবে। তো এই অঙ্কে কিন্তু এই 6 30-এর নিচে চলে যাচ্ছে। কেন যাচ্ছে আবার বলি, 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তাহলে একটা ঘোড়া কত সের ছোলা খাবে? তাহলে 6টা যদি 30 সের খায়, একটা কম সের খাবে না বেশি সের খাবে, মানে ছোলা কম খাবে না বেশি খাবে? অবশ্যই কম খাবে, তাহলে কম মানেই ভাগ। তাহলে উপরে 30 তার নিচে 6। এইভাবেই কিন্তু ঐকিক নিয়মে কোনো সংখ্যা নিচে যায় এবং উপরে যায়। আপনাদের কিন্তু বুঝতে হবে খুব ভালোভাবে এই জিনিসটা, নচেত কিন্তু মুখস্থ করলে আপনারা কখনোই অঙ্কে ভালো করতে পারবেন না। এবার আসেন, তাহলে আমি যেহেতু বলছি যে 4 দিনে খায় 30 সের, এবার এটার সাথে এটার 4 দিনে খায় 30 সের, তাহলে একদিনে কতটুকু খাবে? একদিনে খাবে
কম না বেশি? অবশ্যই কম, তাহলে এটাও নিচে চলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সময়ে বলা আছে, তো ওই সময় মানে কি ওই 4 দিনেই। এই জন্য এটা যদি আমরা অঙ্কে মানে এখানে নাও নিয়ে আসি তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঐকিক নিয়ম বোঝাচ্ছি শুরুতে, এই জন্য এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে একদিনে কতটুকু খাবে, কম নাকি বেশি বলেন? 4 দিনে খায় 30 সের, তাহলে একদিনে খাবে কম, তাহলে কম মানেই ভাগ, তাহলে 30-এর নিচে চলে আসবে। তাহলে 30-এর নিচে তো আগে থেকে একটা সংখ্যা আছে, ওই জন্য গুণ দিয়ে নিচে 4 দিয়ে দেবো, এই জন্য কিন্তু নিচে চলে আসলো। এবার প্রথম লাইনটা আপনারা মন থেকে মুছে ফেলেন। মুছে ফেলে আপনারা করবেন কি, যে একটি ঘোড়া একদিনে এত সের ছোলা খায়। এবার আসেন 10টা ঘোড়া যদি হয় তাহলে কি হবে? তাহলে একটা ঘোড়া খায় এত সের, যদি 10টা ঘোড়া খায় তাহলে বেশি খাবে, তাহলে বেশি মানেই তো কি গুণ, তাহলে 10 উপরে চলে যাবে, 30 গুণন 10 আর নিচে যা আছে তাই থাকবে, 6 গুণন 4। এবার দেখেন এখানে যেহেতু জায়গা কম ওই জন্য আমরা এই লাইনটা এখানে লিখেছি। এবার একদিনে খায় এত সের ছোলা, এবার বলেন তো কত দিনে? ওই সময়। আচ্ছা ওই সময় মানে কি 4 দিন না? তাহলে 4 দিনে খাবে কতটুকু? তাহলে একদিনে খায় এত সের, 4 দিনে খাবে কি বলেন তো, কম নাকি বেশি? অবশ্যই বেশি, তাহলে বেশি মানে গুণ, তাহলে গুণ মানে উপরে চলে গেল। তাহলে এবার আমরা কাটাকাটি করব। দেখেন খুবই সহজ হয়ে গেল অঙ্কটা এখন। 4 4 ক্রস 5 6 30, 5 আর 10 গুণ করলে 5 10 50, তাহলে কত সের? নিশ্চিত অ্যান্সার দেখতে পাচ্ছেন 50 সের। দেখেন অঙ্ক যদি আপনি বুঝে বুঝে এভাবে মেলাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর আনন্দ হবে। যদি আপনি গণিত প্রেমী হন তাহলে আপনার অনেক আনন্দ হবে অঙ্কটা করে অ্যান্সারটা মেলানোর পর। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে দুটো অঙ্ক আমি আপনাদেরকে HW দিচ্ছি। তো এটা হচ্ছে HW নাম্বার 1 আর এটা হচ্ছে HW নাম্বার হচ্ছে 2। অবশ্যই এই দুটো অঙ্ক আপনারা করবেন। তো আমি প্রথম যে অঙ্কটা করেছি সেটার মতোই অঙ্ক, এবং এখানে দেখেন 10 জন শ্রমিক কিন্তু চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং কাজটি করতে সর্বমোট কত দিন লাগবে সেটা বের করতে বলেছে। সাজিয়ে সাজিয়ে সুন্দর করে করবেন, করার পরে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে হোমওয়ার্ক 1 এর উত্তর হচ্ছে এত, এরপরে হোমওয়ার্ক 2 এর উত্তর হচ্ছে এত। ঠিক আছে, এটাও একই রকম অঙ্ক। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই খাদ্যে 30 জনের কতদিন যাবে। মানে এটা কিন্তু খুবই সহজ, এখানে কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে না, জাস্ট সরাসরি ঐকিক নিয়মের সাহায্যে সাজালেই আপনারা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবেন। তো অবশ্যই আপনারা এই দুটো অঙ্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন। এরপরে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। তো আমরা ঐকিক নিয়ম যেহেতু করে ফেলেছি, এরপরে আমরা করব কি, আমরা মান নির্ণয় অর্থাৎ বীজগণিতের মান নির্ণয় থেকে বেশ কয়েকটা অঙ্ক করব। সেক্ষেত্রে দেখেন এখানে মান নির্ণয় কিন্তু 1 বা 2, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু একটা অথবা দুইটা অঙ্ক অবশ্যই মানে এই টপিক থেকে আসে, সেটা বর্গ হোক, তারপরে ঘন হোক, তারপরে টু দি পাওয়ার 4 যেগুলো দেওয়া আছে সেগুলো হোক। ওকে, এই ধাঁচের অঙ্কগুলো এবার আমরা হচ্ছে প্র্যাকটিস করব। তো আমি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি মিক্স করে অঙ্কগুলো আপনাদের করাবো, ওই জন্য বিচ্ছিন্নভাবে টপিকগুলো সিলেকশন করব। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। তো আমরা দেখব এই যে প্রশ্নটা আমি বের করেছি এটা কিন্তু সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার 24/12/2010 এসেছে। তো এই পরীক্ষায় আমি একটু দেখতে চাই যে আসলে মান নির্ণয় থেকে অঙ্ক এসেছে কিনা। অবশ্যই এসেছে। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে কোন ধরনের অঙ্কগুলো এই পরীক্ষায় আসতেছে। দেখেন মোটামুটি মানে 25টার বেশি অঙ্ক কিন্তু এই পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এই 21 নম্বর অঙ্কটা কিছুটা কঠিন আছে। তো যখন আমি সূচক টাইপের আলোচনা করব তখন এই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিব, যদিও সরাসরি সূচকের অঙ্ক এটা নয়, তবে ঠিক ওই ধাঁচের অঙ্ক, এই জন্য আমি তখন এই অঙ্কটা আপনাদেরকে করে দিব। এবার দেখেন মান নির্ণয়ের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে এই লিস্টে আপাতত নেই। তো আমরা 16 থেকে দেখলাম, 1 থেকে 15 পর্যন্ত এবার দেখব। এখানে দেখেন সম্ভবত আমরা অন্য অঙ্কে চলে এসেছি, একটু বেশি করে স্কিপ করা হয়েছে। তো দেখেন যেহেতু এসেছে সামনে আমি করেই দিচ্ছি। 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা যদি আপনারা খেয়াল করেন মান নির্ণয়ের অঙ্ক, এবং এটাও কিন্তু উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে এসেছে 2004 সালে। কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে যে যদি a+1/a=4 হয় তাহলে a² + 1/a² কত। খুবই সহজ অঙ্ক কিন্তু মান নির্ণয়ের। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিখতে পারি, দেওয়া আছে a+1/a = 4, এটা দেওয়া আছে, তাহলে মান বের করতে হবে a² + 1/a²। এখানে আমরা যদি অঙ্কটাকে সাজায় লিখি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ বলতে এ আর বি বলতে 1/a। আচ্ছা বলেন তো দেখি সূত্রটা কি হবে। আমরা তাহলে অনুসিদ্ধান্তটা একটু লিখেই দেই, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটার তো একটা সূত্র আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর অনুসিদ্ধান্ত হচ্ছে এটা সরি আমরা কিন্তু ভুল অনুসিদ্ধান্ত লিখতেছিলাম, তার কারণ হচ্ছে এখানে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তার মানে এই আদলে আমাদেরকে অনুসিদ্ধান্ত লিখতে হবে। তাহলে সূত্রটা a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আমি একটু প্রয়োগ করছি, তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম এখানে, দিয়ে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি, অবশ্যই বসানো বুঝেছেন। তাহলে এটার মান দেওয়া আছে 4, তাহলে 4-এর উপরে স্কোয়ার মাইনাস এটা কাটা 2 একে 2, তাহলে 4-4-এ 16 মাইনাস 2, 16 থেকে 2 গেলে 14 থাকে। দেখেন এক্স্যাক্টলি 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অঙ্ক কিন্তু খুব একটা হচ্ছে কঠিন নয়, সহজ অঙ্কই। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। এখানের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান কত? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। এটা কিন্তু উপখাদ্য পরিদর্শক পদে 2021 সালে এসেছিল। তো যাই হোক, এখানে একটু ফ্রন্টটা ভেঙে গিয়েছে, একটু মনোযোগ সহকারে দেখেন। সেটা হলো আমরা লিখতে পারি দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2। এর আগে যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়েছিল, এখানে মান কিসের বের করতে হবে? x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু হোয়াট, এটার মান বের করতে হবে। তো আমি হচ্ছে মানে সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলেন আপনারা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি রয়েছে? সেটা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে অনুসিদ্ধান্তটা, এটার মূল সূত্র কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিঃসন্দেহে এটা আপনারা জানেন, কিন্তু তা বাদেও এটার এই অনুসিদ্ধান্তটা রয়েছে। যখন হোল স্কোয়ার থাকে তখন কিন্তু 4ab ব্যবহার করতে হয়, মনে রাখতে হবে। যখন a স্কোয়ার বি স্কোয়ার হয় তখন কিন্তু 4ab ব্যবহার করতে হয় না, তখন সবসময় 2ab ব্যবহার হয়। ঠিক আছে? তো এই যে ব্যবহার সংক্রান্ত 4ab 2ab কখন হয় এটা যদি না জানেন তাহলে কিন্তু হবে না। আমার চ্যানেলে স্পেসিফিক ভিডিও রয়েছে কখন কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র প্রয়োগ করতে হয় এরকম টপিকে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন, একটু সার্চ করলেই পেয়ে যাবেন ম্যাথ মজা চ্যানেলেই। তো দেখেন x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে আমরা এটা যখন মান বের করব তাহলে সুতরাং x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু b। এই যে দেখেন এটা প্রয়োগ করে দিলাম, তাহলে এটার মান কত দেওয়া আছে? 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস এটা কাটা 4 একে 4, তাহলে বলেন তো 2 দুগুণ 4 মাইনাস 4 ইকুয়াল টু কি হবে? 0। তার মানে অঙ্কের হচ্ছে অ্যান্সার হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। মূলত এই যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ হলো সেটাই কিন্তু এই অঙ্কটার কঠিন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এখানে যদি আপনি না জানেন যে 4ab ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু অঙ্কটা আপনার অন্য উত্তর চলে আসবে সাথে সাথেই। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এবারে আমরা একটা কিউব সংক্রান্ত অঙ্ক করব। তো প্রথমে স্কোয়ার সংক্রান্ত, কিউব সংক্রান্ত, এরপরে যদি টু দি পাওয়ার 4 এর একটা অঙ্ক আমরা পাই তাহলে সেটা আমরা সলিউশন করে দিব। এবং হচ্ছে এই ধাঁচের অঙ্কগুলো আপনাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, তার মানে 513, আর a মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 3। বলা হচ্ছে a b এর মান কত সেটা হচ্ছে বের করতে বলা হচ্ছে এখানে। তো আমরা দেওয়া আছে থেকেও যেতে পারি, কেননা আমরা a b এর যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা থেকে এই মানগুলো বসাতে পারবো না। এই জন্য আমরা করব কি, আমরা এই দেওয়া আছে থেকে আমরা শুরু করব যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 যা আছে সেটা লিখলাম। বলেন তো দেখি এটার অনুসিদ্ধান্তটা কি? a মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, নিঃসন্দেহে আপনারা এটা জানেন, ইকুয়াল 513। তাহলে বা a মাইনাস বি এর ভ্যালু কত? 3, তাহলে 3 এর উপর কিউব বসাই দিলাম প্লাস 3 ইন্টু a b এর ভ্যালু, a b এর ভ্যালু কিন্তু বের করতে হবে আমাদের, তাহলে যা আছে তাই রাখলাম, ইন্টু a মাইনাস b এর ভ্যালু হচ্ছে 3, বসাই দিলাম 3, ইকুয়াল এইদিকে থাকলো 513। তাহলে বা 3 এর উপর কিউব মানে 3টা 3, 3 3 9, 3 9 27, তাহলে 27 প্লাস 3 3 9ab ইকুয়াল কত? 513। তাহলে বা আমরা কি লিখতে পারি? এই 9ab বাম দিকে থাকলো, এই দিকের 513, এই 27 এই দিকে আসলে মাইনাস 27 হয়ে যায়। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 9ab ইকুয়াল 7 আছে 13 মিলাতে 6, হাতে 1, 2 রেখে 3, 3 আছে 11 মিলাতে 8, হাতে কত? 1, 4 5 থেকে 1 গেলে 4 থাকে। তাহলে বা
এ বি এর ভ্যালু কত হবে, উপরে 486, তার নিচে 9, কাটাকাটি করলাম, 5 নং 45, 46, 47, 48, 3 থাকলো, 3টা 6-এর সামনে মানে 36, 4 নং 36। তাহলে সুতরাং এ বি এর ভ্যালু 54। এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটাই দেখেন মানে চলক চেঞ্জ করেছে, জাস্ট এর জায়গায় এবং বির জায়গায় এক্স এবং ওয়াই দিয়েছে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 513 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই এর মান কত। তো দেখেন অঙ্ক কিন্তু প্রচুর রিপিট। আমি এই জন্য আপনাদেরকে বলি যে বেশ কিছু অঙ্ক রয়েছে, সেগুলো আপনারা যদি করতে পারেন অ্যাটলিস্ট 250 থেকে 300 এর কাছাকাছি অঙ্ক, তাহলে অঙ্ক কিন্তু অনায়াসে আপনারা মানে অনেকটাই কমন পেয়ে যাবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একই অঙ্ক কিন্তু 108 নম্বরটাও এটাও কিন্তু হচ্ছে এসেছে। এবারে আমরা আরো দুটো বীজগণিতের অঙ্ক আপনাদেরকে করে দিব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 147 এবং 148। এই দুটো অঙ্ক কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং এগুলো কিন্তু রিপিট হওয়ার চান্স অনেক বেশি। তো এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড, এক্স জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স হলে এ বি সি এর মান কত। তার মানে আমাদের এ বি সি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এই অঙ্কটার হচ্ছে মানে মান যদি বের করতে চাই, অর্থাৎ এবিসি এর মান যদি বের করতে চাই, তাহলে যে কোনো একটা থেকে আমাদেরকে মানটা বের করা শুরু করতে হবে। আমরা এটা থেকেও শুরু করতে পারি, এটা থেকেও শুরু করতে পারি, এটা থেকেও শুরু করতে পারি। তো প্রথমে যেটা আছে আমরা সেটা থেকেই শুরু করব। আমরা লিখব দেওয়া আছে, আমি একটু পুরোটাই লিখছি যাতে করে বুঝতে পারেন আপনারা, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই আমাদের কিন্তু দেওয়া আছে। বা তাহলে আমরা যে কোনো একটা চলককে বাম এবং ডানে মিলিয়ে ফেলবো, সেটা ওয়াই কেও হতে পারে এক্স কেও হতে পারে। তো আমরা ওয়াই কে ঠিক রাখবো, সিদ্ধান্ত নিলাম আমরা এক্স এর ভ্যালুগুলো বসাবো। তাহলে বলেন তো এক্স মানে কি, আমাদের এখানে এক্স মানে হচ্ছে জেড টু দি পাওয়ার সি। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো বলেন তো দেখি, এক্স এর জায়গায় আমি বসাবো জেড টু দি পাওয়ার সি। একটু কেটে দিলাম জেডটাকে যেন ভালোভাবে বোঝা যায়। তার উপরে এ আছে ইকুয়াল টু ওয়াই। তাহলে বা পরের লাইনে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার এ সি ইকুয়াল টু ওয়াই, এটা লেখাই যায়। এবার আসেন আমরা জেড এর মানটা বসাই দিব। এবার জেড মানে কি, ওয়াই টু দি পাওয়ার বি। তাহলে বা জেড মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার বি, তার উপরে আগে থেকে কে আছে, এসি আছে, ইকুয়াল কি ওয়াই। তাহলে বা কি দাঁড়াবে, ওয়াই ওয়াই লিখলাম, এ বি সি হয়ে যাবে। তাহলে এ বি সি ইকুয়াল কত, ওয়াই। এখন আমরা সূচকের নিয়মে জানি যে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 হয়, তাহলে বেজ আর বেজ সমান, এই দুটো কাটা, সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে 2। একইভাবে যদি 2 টু দি পাওয়ার এ ইকুয়াল টু যদি 2 টু দি পাওয়ার ধরেন 5 হয়, তাহলে এই 2 আর এই 2 কাটা দিয়ে আমরা কিন্তু এ ইকুয়াল টু 5ও লিখতে পারি, যে কোনোটা কিন্তু লেখা যায়। তার মানে হচ্ছে আমাদের এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই ওয়াই আর এই ওয়াই বাদ যাবে, সুতরাং এ বি সি ইকুয়াল টু 1 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খেয়াল করে দেখেন এই যে 1 কিন্তু রয়েছে এখানে। এবার আমরা 148 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে যাচ্ছি। তো অঙ্কটা আমরা শুরুতে একটু তুলব। কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 8x মাইনাস 16y প্লাস 16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো পূর্ণবর্গ হওয়ার অর্থ নিশ্চয়ই আপনারা জানেন। যেমন আমি যদি বলি 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা 100 মানে 10-এর স্কোয়ার, 49 মানে 7-এর স্কোয়ার, আর 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। তার মানে দুটো একই সংখ্যা গুণ করলে সেটা পূর্ণবর্গ হয়। আর একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটাকেও পূর্ণবর্গ বলতে পারি। তার কারণ কি? কারণ হচ্ছে এটা মানেই তো এটা, তাই না? এখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস রয়েছে, তার মানে আমাদের এখানে 3 চলকের সূত্র প্রয়োগ হবে। ধরেন আমি বললাম a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি। এটার মান কত? এটার মান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই পুরো জিনিসটাকে যদি আমরা এই আদলে সাজাতে পারি, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো, আর এটা একটা পূর্ণবর্গ রাশি। তো এই জন্য আমি হচ্ছে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করে দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কি করতে হবে। তো আমরা মানে একটু আগেই দেখলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস 2ca, এখানে 1 2 3 4 5 6টা জিনিস রয়েছে, আলাদা আলাদা 6টা পদ, মানে এই রাশিটাতে 6টা পদ রয়েছে, কিন্তু এখানে রয়েছে 1 2 3 4 5টা পদ। তার মানে আরও একটা পদ আছে যেটা এটার সাথে যোগ করতে হবে যেন সেটা পূর্ণবর্গ হয়। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমি কি খুঁজবো এখানে। এখন এখানে আমি এটাকে a বানাবো, ধরেন এটাকে আমি b বানাবো, আর এটাকে আমি c বানাবো। তাহলে আমরা সুন্দরভাবে এটাকে a যদি বানাই তাহলে x তার উপর হোল স্কোয়ার হয়। এটাকে যদি আমি b বানাই তাহলে আমি আগে বানাচ্ছি, তারপরে একটু চিহ্নগুলো বসাবো, তাহলে এটা হচ্ছে আমি এটার উপর স্কোয়ার করতে পারি, b স্কোয়ার, দেখেন হয়ে গেল। আর এটাকে যদি আমি c বানাই তাহলে প্লাস আমি হচ্ছে 4-এর উপর স্কোয়ার দিতে পারবো, তাহলে a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 8x আছে, এখানে আমাদের -16y আছে, দুটো জিনিস আছে। তো এখন 16-র সামনে মাইনাস, কিন্তু আমরা সবগুলোর সামনে প্লাস বসিয়েছি। আচ্ছা বলেন দেখি ওয়াই চলক যুক্ত যে সহগ আছে 16 তার সামনে মাইনাস আছে, তার মানে আমাদের এই ওয়াইয়ের সামনে একটা মাইনাস দিতে হবে কৌশলে। তাহলে আমি যদি এখানে একটা মাইনাস বসাই দেই তাহলে কিন্তু মানের কোনো হেরফের হয় না। কারণ কি? কারণ হচ্ছে 2y তার উপর হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। আবার আমি যদি বলি, সরি আমি হচ্ছে এখানে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, তাহলে আমি বললাম -2y তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 4y স্কোয়ার হয়। আবার যদি লিখি 2y তার উপর হোল স্কোয়ার তারপরেও কিন্তু 4y স্কোয়ার হয়। এটা নিশ্চয়ই বোঝেন যে মাইনাসের উপর হোল স্কোয়ার থাকা মানে মাইনাস 2 বার আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, এবার আসেন তাহলে আমরা কি করব, এই সূত্রানুযায়ী এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এবার 2ab 2bc 2ca, তাহলে প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b, b বলতে -2y, প্লাস 2bc 2 ইন্টু b ইন্টু c, তাই না, প্লাস 2ca 2 ইন্টু c ইন্টু a। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আমি কিভাবে ক্যালকুলেশনগুলো করলাম। এবার আমি যদি লিখি এখানে x স্কোয়ার প্লাস 2 2 4, তার মানে কত হচ্ছে 4y স্কোয়ার প্লাস 16 প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4 xy প্লাসে মাইনাসে মাইনাস 4 2 8 8 2 16y আর প্লাস 4 2 8x, তাহলে 8x হলো। আচ্ছা বলেন তো দেখি মিল অমিল কোথায় কোথায় খুঁজে পাচ্ছেন। আপনারা দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস 4y স্কোয়ার আছে, প্লাস 4y স্কোয়ার মিল আছে, প্লাস 16 আছে, প্লাস 16 এখানে মিল আছে, -4xy এখানে আছে কিন্তু এখানে কিন্তু ছিল না। ওকে, তাহলে এটাকে আমরা একটু মার্ক করে রাখলাম যে -4xy এখানে ছিল না। এবার আসেন -16y এখানেও আছে, -16y এখানেও আছে, প্লাস 8x এখানেও আছে, এখানেও আছে, নেই কোনটা -4xy। যেহেতু এটা নেই তার মানে এটা আলাদাভাবে যোগ করতে পারলে, মানে এখানে নিয়ে আসতে পারলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। খেয়াল করে দেখেন তাহলে অ্যান্সার হবে -4xy। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অ্যান্সারটা কত কষ্ট করে আপনাদেরকে বের করতে হবে এখানে এবং বুদ্ধি কাটাতে হবে। তো যেহেতু পিএসসি এর আন্ডারে বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কগুলো আসে, যেমন এটিইও এর নিয়োগ পরীক্ষা, এছাড়াও বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা বা মানসিক দক্ষতা টাইপের অঙ্কেও কিন্তু এই ধাঁচ এবং এই ধাঁচের অঙ্ক আসতে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালোভাবে এই অঙ্কটা কিন্তু ভিভিআই আমি বলে দিলাম যে কোনো চাকরির পরীক্ষায় মানে যদি আসে তাহলে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা করতে পারে না। আপনি যদি ভালোভাবে শিখে রাখেন প্রসেসটা, আশা করি যে ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, সেটা রিটেন পরীক্ষা হোক কিংবা প্রিলি পরীক্ষা হোক। আমি কিন্তু সুন্দর করে শিখিয়েছি। এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এবারে দেখেন আমরা এই টপিক থেকেই আর দুটো অঙ্ক করি, যেহেতু সামনে এসেছে আমাদের, আমরা করে দেন পরবর্তী টপিকে আমরা চলে যাব। তো a প্লাস বি প্লাস সি এর মান 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29, ab প্লাস বিসি প্লাস সি এর মান কত। তো আমরা একটু আগে সূত্র শিখেছি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে মানে 2 কমন নিয়ে এটা লিখেছি, আগে কিন্তু 2ab 2bc 2ca লিখেছি, এবার একটু কমন নিয়ে লিখলাম, কেননা এভাবে লেখাই হচ্ছে যুক্তিসঙ্গত, যেহেতু এখানে এটার মান বের করতে বলা হচ্ছে। তো এটার মান কত 9, তাহলে 9 এর উপর স্কোয়ার করে দিলাম ইকুয়াল a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 29 বসাই দিলাম, প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ, যা আছে তাই রাখছি। তাহলে 9 নং 81
এ 29 এদিকে আসলে -29 ইকুয়াল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA যা আছে তাই হচ্ছে। তাহলে 81 থেকে 29 বাদ দিলে 9 আছে 11 মিলাতে 2 হাতে 1 2 রেখে 3 3 আছে 8 মিলাতে 5 তাহলে 5 বসাই দিলাম তাহলে ইকুয়াল 2 ইন্টু AB প্লাস BC প্লাস হচ্ছে CA। তাহলে 2 দ্বারা যদি এটাকে ভাগ হয় তাহলে 26 দুগুণ 52 তাহলে AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু কত হবে 26। কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে। পরের অঙ্কটা দেখেন বলা হচ্ছে y এর মান কত হলে 16x² - xy প্লাস 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যা আসলে না পূর্ণবর্গ রাশি হবে বলা উচিত ছিল, তো যাই হোক এভাবেই প্রশ্ন করেছে। এটা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ডাক অধিদপ্তর মানে এটা এস্টিমেটর পদে 26/7/2018 এসেছিল অঙ্কটা। তো আমি একটু করে দিচ্ছি দেখেন 16x² লিখছি -xy প্লাস 25। তো এটার সাথে কত যোগ করলে বলা হচ্ছে, তো আমরা তো জানি a² - 2ab প্লাস b² তার মানে a - b হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে a² - 2ab প্লাস b² বানাতে হবে এটাকে, তবেই হচ্ছে আমরা করতে পারবো। তো 4x তার উপর হোল স্কোয়ার দিলাম, মাইনাস ঠিক রাখলাম, প্লাস 25 আছে 5 এর উপর স্কোয়ার দিলাম, তো আমরা বলবো 2 ইন্টু a ইন্টু b। তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে মানে এটা 4x তার উপর হোল স্কোয়ার মানে তো 16x², 5 এর উপর স্কোয়ার মানে তো 25, কিন্তু এখানে -xy ছিল, অতিরিক্ত কি এসেছে 5 2 4 5 20 20 2 40, তাহলে মাঝখানেরটা হচ্ছে -40 তার সাথে x। ওকে, তো এখন এই যে এখানে দেখেন বলা হচ্ছে y এর মান কত হলে, আচ্ছা বলেন তো x তো আগে থেকে মিল আছে এটা বাদ দিলাম, এটা মিল আছে বাদ দিলাম, এটা মিল আছে আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু y এর জায়গায় কত এসেছে 40 এসেছে, তার মানে y এর মান কত হলে, y এর মান 40 হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধাঁচের অঙ্ক আসতে পারে বিধায় আমি কিন্তু হচ্ছে আলোচনায় রেখেছি এবং আপনাদেরকে করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এখানে ছিলাম, হয়তো অনেকেই ভুলেই গিয়েছেন। তো আমরা কি করেছি, ঐকিক নিয়মের অঙ্ক করেছি, এরপরে এখন কি করলাম, মান নির্ণয়ের অঙ্ক করলাম আমরা, এবং সাথে সাথে আমাদের কিন্তু সূচকের হচ্ছে একটা অঙ্ক মাঝখানে চলে এসেছিল, ওই যে a টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার এত a y টু দি পাওয়ার b এরকম একটা অঙ্ক ছিল। তো আমরা কিন্তু টপিকগুলোর হচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু সমাধান করছি। তো আপনারা একটু মনোযোগ ধরে রাখেন, যতটুকু সম্ভব আজকে আমি অঙ্কগুলো হচ্ছে আপনাদেরকে করে দিতে চাই। হয়তো ভিডিওটা অনেক বড় হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর যদি খুব বড় হয়ে যায় আমি হচ্ছে কয়েক পার্টে আপলোড করার চেষ্টা করব এটা আর কি। তো দেখেন এবার আমরা চলে যাচ্ছি, কোথায় চলে যাব, এবার আমরা লসাগু গসাগু যে টপিকটা আছে সেই টপিকে এবার আমরা চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, মানে এই ধাঁচের এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তো আপনারা যদি খেয়াল করেন হচ্ছে এটা 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের একটা অঙ্ক, এবং আরও অনেক পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করে অঙ্কটা এসেছে। বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84, সংখ্যা দুটির একটি 42 হলে অপরটি কত। তো আমরা এই ধাঁচের অঙ্ক একটা সূত্র দিয়ে করি, সেটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল আমাদের হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। তো কি কি দেওয়া রয়েছে, একটি সংখ্যা আছে 42, তো একটি সংখ্যার জায়গায় 42 বসালাম, গুণন অপর সংখ্যা বের করতে বলেছে, তাহলে অপর সংখ্যা ইকুয়াল অপর সংখ্যা আমরা রেখে দিলাম, লসাগু কত, লসাগু 84 বসাই দিলাম 84, গুণন গসাগু কত 7 বসাই দিলাম 7। তাহলে সুতরাং অপর সংখ্যা আমরা বলতে পারি উপরে 84 গুণন 7, আর তার নিচে এটা গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে গেল 42। তো 42 দুগুণ 84 2, তাহলে 7 আর 2 গুণ করলে 7 দুগুণ 14 হচ্ছে অপর সংখ্যাটি। দেখেন আমাদের কিন্তু খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট অপশন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি, তো একটু উপরে তুলে দিচ্ছি, ভালো করে যদি একটু মনোযোগ দেন অঙ্কটাতে। বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। এখানে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড, 3 মিনিট এবং 5 মিনিট উত্তর রয়েছে, সম্ভাব্য 4টা বিকল্প অ্যান্সার। তো যেহেতু বলা হচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড, তো আমাদের অঙ্কটা করতে হবে কি এই সেকেন্ডগুলোর একসাথে লিখে লসাগু করতে হবে। তাহলে 10 15 20 আর 25 এর লসাগু যা হবে সেটাই উত্তর। তবে প্রত্যেকটাই যেহেতু সেকেন্ডে রয়েছে আর আমাদের এককগুলো অ্যান্সারে এককগুলো যেহেতু মিনিটে রয়েছে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ডটাকে মিনিটে রূপান্তর করতে হবে। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি 10 দুগুণ 20, 15 যা আছে তাই, তারপরে সরি এখানে ভুল লিখেছি, যেহেতু 10 আছে 5 দুগুণ 10 হবে তাই না, 5 দুগুণ 10 15 15, 10 দুগুণ 20 25 আছে 25 লিখলাম। এবার 5 দিয়ে দিব,
5 একে 5, 3 5 15, 5 দুগুণ 10, 5 5 25। তাহলে আমাদের কত হবে? দুঃখিত। তো দেখেন আমরা বলতে পারি যে 5 দুগুণ 10, 3 10 30, 5 30 150, 150 দুগুণ 300। তাহলে 300 কি মিনিট নাকি সেকেন্ড? অবশ্যই সেকেন্ড, যেহেতু এগুলো সেকেন্ডে রয়েছে। তাহলে 300 সেকেন্ড। 300 সেকেন্ডকে আমরা মিনিটে রূপান্তর করলে 60 দ্বারা ভাগ করব। তাহলে 0 0 কাটা 5 6 30, তার মানে 5 মিনিট। তো দেখেন তো অ্যান্সার 5 মিনিট আছে কিনা? এক্স্যাক্টলি অ্যান্সারটা রয়েছে 5 মিনিট। লসগু গসগুর এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা কঠিন অঙ্ক। এটা মানে খুব একটা সহজ কিন্তু নয়। এটা এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসগু যথাক্রমে 12, 60 এবং 200, মানে 2448। সংখ্যা দুটি কত? তো এর সঠিক উত্তর হচ্ছে 144 এবং 204। তবে এই অঙ্কটা আপনারা যদি করতে চান এবং বুঝতে চান তাহলে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় ব্যয় করতে হবে যদি আপনারা ডিটেইলস মেথডে অঙ্কটা শিখতে চান। তাহলে কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য যদি এই অঙ্কটা করতে চান তাহলে আপনাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে অপশন টেস্ট করে আমরা অ্যান্সারটা বের করব। তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু, তাহলে আমরা বলতে পারি গসাগু কত? 12 দেওয়া আছে, 12 লিখলাম। আর সংখ্যা দুটার বিয়োগফল কত দেওয়া আছে? তাহলে আমরা বলতে পারি বিয়োগফল দেওয়া আছে 60 এবং সংখ্যা দুটোর লসাগু দেওয়া আছে কত? লসাগু দেওয়া আছে 2448। তো সবগুলো যেহেতু আমি বাংলায় লিখেছি তাই এটাও 2448 এটাও আমি বাংলায় লিখছি, মানে 2448 এটা সংখ্যা। তো এখন যেহেতু সংখ্যা দুটোর বিয়োগফল বলা আছে 60, তার মানে আমরা যদি বলি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে x মাইনাস y এর ভ্যালু কিন্তু আমরা 60 এটা বলতেই পারি। তো এখন যেহেতু বলা হচ্ছে সংখ্যা দুটি কত, তার মানে এগুলো হচ্ছে x এর মান এবং y এর মান প্রত্যেকটাই। তো এই দুটো বিয়োগ করলে অবশ্যই 60 হওয়ার কথা। তো আমরা দেখি কোন দুটো বিয়োগ করে 60 হচ্ছে। তাহলে 144 থেকে 108 যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই 60 হবে না, কেননা কত হবে? অনেক ছোট হবে, তো তাই না? তাহলে এটা উত্তর হবে না। এরপর যদি আমরা বলি এটা 148 থেকে 112 বাদ দিলে 60 হচ্ছে না, তাহলে এটাও হবে না। এরপরে দেখেন 208 থেকে 144 যদি আমরা বাদ দেই, 208 থেকে 144 বাদ দিচ্ছি, তাহলে থাকলো 4 আর এখানে 6 আর 1 164, তার মানে এটাও হচ্ছে না। এখন বাকি থাকলো এটা, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। 204 থেকে আমরা যদি 144 বিয়োগ করে ফেলি, 0 উপরে 10, তার মানে 6, 1 আর 1 2, 0, তার মানে 60 হচ্ছে বা 60 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই বিয়োগফল। তো যেহেতু এটার ক্ষেত্রে মিলে যাচ্ছে তাই ঘ নম্বর অপশনটাই সঠিক অপশন হিসেবে আমরা দাগাতে পারি। তো দেখেন অপশন টেস্ট করলাম আমরা কিন্তু সবগুলো অপশন টেস্ট করলাম, শুধুমাত্র বিয়োগফলকে আমলে নিয়ে। তো এটা আপনাদের পরীক্ষার হলে বুঝতে হবে যে কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ পদ্ধতিতে, মানে শর্টকাট মেথডে আমরা সমাধানটা করে ফেলতে পারি। তবে এটা যদি আমরা ডিটেলস মেথডে করতে যাই তাহলে কমপক্ষে 5 থেকে 7 মিনিট আমাদেরকে সময় ব্যয় করতে হবে। তো যদি আপনি রিটেন পরীক্ষার জন্য এই ধাঁচের অঙ্ক শিখতে চান তখন আপনি ডিটেলস মেথড ফলো করবেন। তো যেহেতু আজকে আমি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য করাই দিচ্ছি তাই এটা শর্টকাট মেথডেই আমি করাই দিলাম আপনাদের। এরপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি। দেখেন এতক্ষণ আমরা এই যে 3টা মার্ক করা টপিক রয়েছে এই টপিকগুলো থেকে অঙ্ক করলাম। এবারে আমরা অঙ্ক করব এই যে নিচের দিকে জ্যামিতি, ত্রিকোণমিতি যে অংশটা আছে এবং পরিমিতি যে অংশটা আছে, এই দুটো টপিক থেকে আমরা এবারে আলোচনা করব। তো চলেন আমরা পরিমিতি এবং ত্রিকোণমিতিতে চলে যাই। এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? তো আমরা ধরে নিলাম এটা একটা দেয়াল। ওকে, এই দেয়ালটার উচ্চতা কত সেটা বের করতে হবে। তো ধরে নিলাম দেয়ালের উচ্চতা h, হাইট মানে উচ্চতা, তাই আমরা h ধরে নিলাম এটাকে। এবার আসেন যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তার মানে মই নিশ্চয়ই বোঝেন যে এইভাবে এখান থেকে শুরু করে এইভাবে দেয়ালের উপর হেলান দিয়ে রাখা হয়েছে। এই মইটা কত? এই মইটা 18 মিটার একটা মই। তাহলে আমরা লিখে দিলাম 18 মিটার। মইটার দৈর্ঘ্য 18 মিটার। দেখেন কন্ডিশনটা খেয়াল করেন, 18 মিটার দীর্ঘ একটা মই, এটা 18 মিটার দীর্ঘ মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি? এই মইটা, এই যে ভূমি তো এখানে, তাই না? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই জায়গাতে। কত ডিগ্রি?
30 ডিগ্রি হয়ে গেল। উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেখেন এই যে দেয়ালের যে মাথা, সে মাথা বা ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত। এখন আমাদের এটা একটা ত্রিভুজ হয়ে গিয়েছে, এটাকে যদি আমি এ বলি, এটাকে বি এবং এটাকে সি, তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এসি এর ভ্যালু 18 মিটার আর এ বি এর ভ্যালু এইচ বা হাইট যেটা উচ্চতা সেটা বের করতে হবে। আমরা একটু সাইড দিয়ে লিখে রাখি এইচ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। এবার আসেন, আর এখানে 30 ডিগ্রি হচ্ছে কোণটা দেওয়া আছে। তো বলেন তো দেখি এই অঙ্কটাতে কোন কোন তথ্য পেলাম আমরা। কোণ পেয়েছি একটা, যেটাকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল 30 ডিগ্রি, আর এসি বা অতিভুজের মান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ ইকুয়াল টু 18 মিটার, আর আমরা পেয়েছি লম্ব, মানে যেটা আমাদের বের করতে হবে, তাহলে লম্ব ইকুয়াল টু এইচ। তাহলে অতিভুজ এবং লম্ব, এই যে মানে কোন সূত্রে অতিভুজ এবং লম্ব রয়েছে বা লম্ব আর অতিভুজ রয়েছে, বলেন তো দেখি। অবশ্যই আপনাদের মনে পড়ে যে লম্ব ভাগ অতিভুজ কার সূত্র, বলেন তো দেখি। লম্ব ভাগ অতিভুজ হচ্ছে আমাদের কার সূত্র? আমরা কি শিখেছি দেখেন, ছোটবেলায় আমরা শিখেছি টেরা লম্বা ভূত। তার মানে ট্যান মানে হচ্ছে টেরাতে ট্যান মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। তারপরে আমরা শিখেছি সাগরে লবণ অতি, তার মানে কি সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আর অতি মানে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ থাকলে সাইনের সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এখানে আমাদের সাইন থিটার সূত্র প্রয়োগ করতে হবে। এইভাবে কিন্তু আমরা ডিসিশনটা নিব, যেহেতু লম্ব আর অতিভুজ আছে। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, দেখেন এভাবে। তাহলে বা সাইন থিটা, এখানে সাইন থিটার মান কত? শুধু থিটার মান 30 ডিগ্রি, তাহলে আমরা লিখব সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 18 বা 18। এখন যে মানগুলো আমরা শিখেছি সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি, তো সেই চার্ট থেকে ক্লাস 9-10-এ আপনারা নিশ্চয়ই চার্ট শিখেছেন, ত্রিকোণমিতিক যে চার্ট, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ ইকুয়াল আমরা কত বলতে পারি? উপরে এইচ, তার নিচে কত? 18। এবার আর গুণ বা বজ্রগুণ, 2 দ্বারা এইচ কে গুণ করলে কত হবে? 2h ইকুয়াল 18 একে কত? 18। তাহলে সুতরাং এইচ এর ভ্যালু কত হবে? উপরে 18, তার নিচে 2, তার মানে 9 বা 9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখেন এখানে রয়েছে। তো আমি কিন্তু বুঝায় করালাম জন্য একটু সময় বেশি লাগলো, কিন্তু আপনারা যদি পরীক্ষার হলে তাড়াতাড়ি করেন তখন কিন্তু এত সময় আর লাগবে না। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আপনারা এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবেন। এবার আসেন, যদিও এটা হচ্ছে মানে ত্রিকোণমিতি রিলেটেড নয়, ও আচ্ছা এটাও ওই রিলেটেডই, কেননা এখানে পিথাগোরাসের উপপাদ্য পড়বে, অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এই অঙ্কটা একটু সমাধান করে দিচ্ছি, এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এসেছে। তো দেখেন, একটি বাড়ির উচ্চতা 40 ফুট। একটি মইয়ের, আচ্ছা একটা বাড়ির উচ্চতা 40 ফুট, এটা মানে বলার সাথে সাথেই আমরা ধরে নিলাম যে এটা একটা বাড়ি, এটার উচ্চতা 40 ফুট। এবার আসেন, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে এইটুকুর দূরত্ব, ধরেন এইটুকু হচ্ছে 9 মিটার, 9 ফিট দূরত্বে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, তার মানে মইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত আছে এইভাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এইটুকুর হচ্ছে দেয়ালটির উচ্চতা কত, আমাদের দেয়ালের ছাদে স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত। তাহলে খেয়াল করে, আমরা ভুল পড়ছি, কারণ হচ্ছে যে এই অঙ্কটা আমরা করতেছিলাম, দুঃখিত। তাহলে খেয়াল করে দেখেন 9 ফুট দূরে রাখা আছে, উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা, তার মানে এই যে মই কত ফুট লম্বা, তার মানে এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা ধরে নিলাম এটা x, এটার মান 40, এটার মান 9 আর এটার মান x। তাহলে বলেন তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে অতিভুজ তার উপর স্কয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কয়ার প্লাস আমরা বলতে পারি ভূমি তার উপর স্কয়ার। তাহলে অতিভুজ কি? x এর উপর স্কয়ারে যে এটা অতিভুজ, এটা সবচেয়ে বড় বাহুটাই অতিভুজ হয়। লম্ব কত? 40, তাহলে 40 এর উপর স্কয়ার করলাম, প্লাস ভূমি কত? 9, তাহলে 9 এর উপর স্কয়ার করে দিলাম। তাহলে x স্কয়ার ইকুয়াল 40 গুণ করলে 4 4 16 মানে 1600, প্লাস 9 9 কত? 81। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত? 1681 হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু √1681। তো 1681 কে রুট করলে কিন্তু 41 হয়। এটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে তো সমস্যা, তাই না? আমি একটু এটাও
আপনাকে হচ্ছে 1681 বর্গমূল করে দিচ্ছি। তো দেখেন 1681 ডান দিক থেকে জোড়া জোড়া মেলালাম, তাহলে 16 4 4 16 কত থাকলো 0, 4 ডাবল কত 8, কেটে নামালাম কত 1 জোড়া 81 কেটে নামালাম, এখানে 1 দিলে এখানেও 1, 81 কে 1 দ্বারা গুণ করলে 81, তার মানে 41 হচ্ছে অ্যান্সার। এখন এটা যদি আপনি না বোঝেন, এটা বোঝাতে গেলে তো আসলে 10 মিনিট লেগে যাবে, সেটা করলে তো আর হবে না, তাই না? এই জন্য কিছু জিনিস অন্তত আপনাকে মানে জেনে রাখতে হবে, সবকিছু অজানা থাকলে তো আর আপনি গণিত বুঝতে পারবেন না। আশা করছি আপনার এই বিষয়গুলো জানা আছে। তাহলে 41-এর 14 নম্বর যে অঙ্কটা, সেটার উত্তর হচ্ছে 41 বা 41। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবার দেখেন পরিমিতির হচ্ছে এই যে অঙ্ক দুটো রয়েছে, তো আমি হচ্ছে 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এটা সম্ভবত 32তম বিসিএস এর একটা অঙ্ক, আমার যতদূর মনে আছে। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে যেহেতু একটা আয়তকার ঘর, তাহলে আমরা ধরে নিলাম এটা একটা আয়তকার ঘর। এই ঘরটার কি বলা হচ্ছে, কোনটা কত? আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তো প্রস্থকে x ধরে নিলাম। তাহলে আমরা সাইড দিয়ে লিখলাম যে ধরি আয়তকার ঘরের প্রস্থ ইকুয়াল টু x, এটা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4 এত। তাহলে আমরা সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল বলতে পারি x প্লাস 4। এবার আসেন ঘরটির পরিসীমা 32 মিটার, তাহলে ঘরটির পরিসীমা, তাহলে বলেন তো আয়তকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আমরা জানি, এখানে লিখতে হবে যে আমরা জানি হচ্ছে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4 প্লাস প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x, তাই না? তাহলে ইকুয়াল এটা পরিসীমা কত? 32 আছে, তাহলে পরিসীমা বরাবর আমরা 32 বসাই দিলাম। তাহলে 32 ইকুয়াল 2 ইন্টু x, x হচ্ছে 2x প্লাস হচ্ছে 4। তাহলে 32 ইকুয়াল 2 দুগুণ 4x প্লাস হচ্ছে 4 দুগুণ 8। তাহলে আমরা বলতে পারি, বলেন তো দেখি, 4x প্লাস 8 ইকুয়াল 32। পুরোটাকে আমি ঘোরাই লিখলাম। তাহলে 4x ইকুয়াল টু 32 থেকে 8 মাইনাস করলে কত থাকবে? 32 থেকে 8 মাইনাস করলে থাকবে হচ্ছে কত? 24। তাহলে 4x ইকুয়াল টু 24। তাহলে সুতরাং x এর ভ্যালু 24 কে 4 দ্বারা ভাগ করলে 6। তাহলে আমরা বলতে পারি x মানে হচ্ছে কত? 6, আর x প্লাস 4 মানে কত? তাহলে 6 এর 4 10। তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 10। তাহলে কি? এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে কি জানতে চাচ্ছে? খেয়াল করে দেখেন প্রশ্নটাতে ঘরটির দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য তাহলে কত হবে? এক্স্যাক্টলি 10 হবে। এই যে 10 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার 6 নম্বর যে অঙ্কটা আছে, আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন। তো অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে এর অ্যান্সার কত হচ্ছে, মানে পরিমিতির 6 নম্বর অঙ্কের উত্তর কত হবে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং এটাও 35তম বিসিএস এর একটা অঙ্ক। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তাহলে দেখেন মোটামুটি কয়টা টপিক আমরা করে ফেললাম? 1টা 2টা 3টা 4টা 5টা টপিক আমাদের হচ্ছে করা হয়ে গেল। এবারে আমরা আর একটা টপিক করে আজকে আলোচনাটা এ পর্যন্তই রাখবো, কেননা ভিডিওগুলো লেন্থ অনেক বড় হয়ে গেলে আমার আপলোড করতে একটু অসুবিধা হয়। না হলে কিন্তু আমি এক ভিডিওতে 4-5 ঘন্টা পর্যন্ত আপনাদের আলোচনা করে দিতে পারতাম। যাই হোক, আমার একটা ইচ্ছা আছে মোটামুটি ম্যারাথন একটা, মানে 5 ঘন্টার বা 300 মিনিটের একটা ক্লাস নেওয়ার। তো সেটা যদি আমি নিতে পারি, গণিতের হচ্ছে একটা কোর্সের প্রাথমিক আলোচনা আমি পুরোটাই হচ্ছে সেই 5 ঘন্টার বা 4 ঘন্টা যেটাই বলেন না কেন ম্যারাথন আলোচনায় আপনাদেরকে করাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। সামনের দিকে আরও বেশি বেশি অন্যান্য বিভিন্ন যে জবগুলো রয়েছে, প্রাইমারি বলেন, তারপরে হচ্ছে আপনার নিবন্ধন বলেন, এগুলোরও ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবার আসেন আমরা হচ্ছে কোন টপিকে যাব বলেন তো দেখি, একটু চুজ করি আমরা। তাহলে দুটো হচ্ছে পাটিগণিত, দুটো জ্যামিতি হলো। এবার আমরা হচ্ছে দেখি তো সূচক বা লক, এই দুটো টপিক থেকে মানে হচ্ছে কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারি কিনা। স্ক্রিনে লগের একটা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। 29 নাম্বার যে অঙ্কটা আছে, লগ বেজ হচ্ছে 10, লগ বরাবর আছে 1000 ইন্টু লগ বেজ হচ্ছে 2, লগ বরাবর আছে 8 ইকুয়াল কত। তো আমরা অঙ্কটা আগে তুলি। তো অঙ্কটা এখানে তুলছি, লগের বেজ কত 10, লগ বরাবর কত আছে 1000 ইন্টু লগের বেজ আছে কত, লগের বেজ আছে 2, লগ বরাবর আছে 8, বলা হচ্ছে এটা ইকুয়াল টু কত। তাহলে ইকুয়াল আমরা একটা সূত্র জানি
লগ সূচকের যে সূত্র, আচ্ছা লগের ক্ষেত্রে আমরা বলতে পারি লগ a বেজ a তার মান কিন্তু 1, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে লগ 10 বেজ 1000কে আমরা লিখতে পারি 10 এর উপর কিউব। বলেন তো 10 গুণ করলে 100, আবার একে 10 দ্বারা গুণ করলে 1000, তার মানে আমরা বলতে পারি 3টা 10 গুণ করলে 1000 হয়। এই জন্য কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইনটু লগ বেজ হচ্ছে 2, 8কে আমরা লিখতে পারি 2 এর উপর কিউব, মানে 2-3 বার গুণ করলে 8 হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ইকুয়াল এই 3 সামনে লিখলাম, যেহেতু পাওয়ার আছে সামনে চলে যায়, 3 লগ 10 বেজ 10 ইনটু 3 লগ হচ্ছে 2 বেজ 2। তাহলে বলেন দেখি এখন 3 লগ 10 বেজ 10 এই সূত্রটা অ্যাপ্লাই করলে a বেজ a বা 10 বেজ 10 তার মান কত 1 ইনটু 3 ইনটু লগ 2 বেজ 2 তার মান কত 1, তাহলে ইকুয়াল 3 1 3 গুণন 3 1 3, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, তাহলে 9 বা 9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন এখানে যে পরে যে অঙ্কটা আছে, যেহেতু হচ্ছে আলোচনায় এসেছে, এই অঙ্কটাও চাইলে কিন্তু আপনারা করে ফেলতে পারেন। লগ বেস কত হচ্ছে x বেস 324 ইকুয়াল টু 4, তো হলে কার মান কত x এর মান কত, তাহলে আমরা অঙ্কটা লিখি লগ x বেস 324 ইকুয়াল 4। তাহলে বা কি হবে বলেন তো দেখি, এই লগ যদি এখানে থাকে তাহলে কিন্তু আমরা এটার ক্যালকুলেশন করতে কিছুটা প্রবলেম ফেস করব। তো লগ তুলে দিতে হবে আমাদের, যেহেতু এক্স এর মান বের করতে হবে, এবং এটা সম্ভবত ব্যাংকের একটা অঙ্ক। আচ্ছা দেখি তো, এটা ডেস্কো এর রিক্রুটমেন্ট টেস্ট 2022 সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে এসেছে 17/9/2022 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, তো এই ধাঁচের অঙ্ক করতে হবে কি, লগ তুলে দিলে কি হয়, এই 324 এবং 4 পরস্পর স্থান পরিবর্তন করবে, এটার জায়গায় 4 আসবে আর 4 এর জায়গায় 324 চলে যাবে। মনে রাখবেন লগ তুলে দিলে এই কাজটা হবে। তাহলে কি হবে, বা x⁴ যা আছে তাই, এখন এই 324কে এমনভাবে লিখতে হবে যেন এর পাওয়ার 4 হয়। তাহলে আমি একটু লসাগু করে দেখি, 2 দ্বারা যায় 16 2 32, 2 2 4, 8 2 16, 2 1 2, 3 দ্বারা যায় 3 27 81, 3 দ্বারা যায় 3 9 27, 3 দ্বারা যায় 3 3 9, তাহলে 3 আছে 4টা, তাহলে 3 এর পাওয়ার 4 ইন্টু 2 আছে 2টা, তাহলে 2 এর উপরে স্কোয়ার, এখানে পাওয়ার 4 আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, 3 ঠিক আছে, কেননা 3 এর আমাদের টার্গেট পাওয়ার 4 বানানো, 3টা আমরা হাত দেব না, কিন্তু 2 এর উপর স্কোয়ার মানে আমরা বলতে পারি 3⁴ ইন্টু √2 তার উপর 4। কেন এটা লিখতে পারি, তার কারণ কি, কেননা একটা 2 মানে 2টা √2 আমরা বলতে পারি। কেন, কেননা √2 তার উপর হোল স্কোয়ার হলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার 2 থাকে, এই যে 2, তাহলে 2টা 2 মানে এখানে তো 2টা 2 ছিল তাই না, 2 গুণন 2, তাহলে একটা 2 মানে হচ্ছে √2 কয়টা, 2টা, আর একটা 2 মানে √2 কয়টা, 2টা, তাহলে মোট √2 4টা, তাহলে আমরা লিখতে পারি 3√2⁴ এটা। তাহলে এখানে আমরা লিখবো 3√2⁴ এখন এই পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে, এটা বাদ, তাহলে সুতরাং x এর ভ্যালু 3√2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন 3√2 কেন আমাদের অ্যান্সার হয়েছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আরো লগ সূচক সম্পর্কিত অঙ্ক করানো লাগতো, কিন্তু ভিডিওটা আসলেই বড় হয়ে গিয়েছে, এই জন্য আপাতত এখানেই রাখছি। দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।